আবুল কালাম আজাদ পেশায় একজন ছাত্র, একজন তরুণ খামারি এবং একজন তরুণ উদ্যোক্তা। কৃষকের ঘরে জন্ম নিয়ে শৈশবকাল থেকে স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার। সেই স্বপ্ন বুকে লালন করে পড়াশোনার পাশাপাশি গড়ে তোলেন ক্ষুদ্র পরিসরে গবাদি পশুর খামার। করেন অক্লান্ত পরিশ্রম। ইতিমধ্যে তার উৎপাদিত কেঁচো কম্পোস্ট সার ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষকদের মাঝে। তার নিজ এলাকার কৃষকদের চাহিদা মিটিয়ে সার সরবরাহ করেন জেলার বিভিন্ন অঞ্চলে। এনেছেন সফলতা, দূর করেছেন দারিদ্রতা। আজ এত স্বপ্ন দেখেন আরো বড় কিছু করার। আজ আমরা মুখোমুখি হব সেই তরুণ উদ্যোক্তা আবুল কালাম আজাদের সঙ্গে। আসলে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি একটা নিজেকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি করব, মানে প্রজেক্টটা চালু করব। এই পরিকল্পনা আমার অনেক ছোট থেকেই আর কি। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার হঠাৎ করে একদিন মনে হলো যে পড়াশোনার পাশাপাশি কিছু করা দরকার, বাবা মাকে সাহায্য করা দরকার। সেখান থেকেই সাহায্য করতে করতে আজকের এই স্থানে এসে পৌঁছা। আমি তখন যখন 8-এ পড়ি তখন সর্বপ্রথম ছোট্ট পরিসরে 200 ব্রয়লার দিয়ে আর কি আমি ফার্ম শুরু করছিলাম। সেই তখন থেকে আমার উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা যে আমি একজন উদ্যোক্তা হব, চাকরির পিছনে ছুটবো না। আমি ম্যাচে থাকাকালীন সময় এক সময় দেখলাম বড় ভাইয়েরা চাকরির পিছনে ছুটতে ছুটতে হতাশ। তখন আমি চিন্তা করলাম যে আমি নিজেকে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। তখন থেকেই আমি ছোট পরিসরে জ্ঞান অর্জনের জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য ছোট পরিসরে 200 ব্রয়লার দিয়ে শুরু করি। তারপরে যখন ব্রয়লারে বিভিন্ন কারণে আমার লস হয়ে গেল, পরে চিন্তা করলাম না, এই প্রজেক্টটা আমাকে আরেকটু কষ্ট করে হলেও আগাতে হবে। সেক্ষেত্রে আমি গরু নিয়ে শুরু করলাম। গরু নিয়ে আসলাম প্রথমে 6টা থেকে আল্লাহর রহমতে এখন 10টা পার হয়ে গেছে প্লাস। এখান থেকে আমি এই গরুগুলা থেকে চিন্তা করলাম যে সব গরু আবার পালা যাবে না, আমি দেশি নিয়ে কাজ করি, দেশি মানুষ, এই জন্য আমি দেশি গরু নিয়ে আসলাম। এখান থেকে বর্তমান সময়ে প্রতিটা গরু থেকে 3 লিটার, 2.5 লিটার, 1.5 লিটার, 2 লিটার করে দুধ আসে। এখান থেকে দুধের যে টাকাটা আমি পাই সে টাকাটা আমি জমা করি, প্লাস বাছুর যে উৎপাদন হয় এখান থেকে, সেই বাছুরটাকে আমি একটু পরিসরে বড় করে আপনার বিভিন্ন বাজারে বিভিন্ন সময় আমি সেল দিয়ে থাকি। তখন এখান থেকে একটা ইনকাম আসে। বাছুরগুলা যেমন এর আগে আমি একটা 1.5 লক্ষ টাকায় সেল করছি, আমার নিজের বাছুর এখান থেকে উৎপাদন করা। হ্যাঁ, আমি সব সময় দেশি গরু নিয়ে পরিকল্পনা করি। হ্যাঁ, গাভী এগুলো আমার সব গাভ নেওয়ার কারণ হচ্ছে গাভ থেকে আমি দুধ নেব, এখান থেকে আমি বাছুর নেব, আবার যে ওর ওয়েস্ট পদার্থটা থাকতেছে ওটা আমি সরাসরি গ্যাস নিব। গ্যাস থেকে আমি আবার কেঁচো কম্পোস্ট একটা আমার প্রজেক্ট আছে, সেখানে আমি ব্যবহার করব। আমি এখানে যে গরুর বর্জ্য পদার্থটা আমি পাচ্ছি এখানে, এটা আমি ডাইজেস্ট করে সরাসরি আবার ইয়ার মধ্যে নিয়ে যাচ্ছি বায়ো প্ল্যান্টে। ওখানে বায়ো প্ল্যান্ট থেকে আমি আবার গ্যাস পাবো। গ্যাস থেকে আমার পরিবারের যে মনে করেন প্রথমে রান্নার কাজ হবে, তারপর গরু খাবারের জন্য খুদি রান্না করতে হবে, তারপর আলু সিদ্ধ করা লাগে, সেক্ষেত্রে আমি ব্যবহার করি। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনার কম্পোস্ট তৈরি হবে। তাহলে একজন উদ্যোক্তা দেখা যাবে সে কোনোভাবেই ব্যর্থ হবে না। একজন উদ্যোক্তার টার্গেট থাকতে হবে একই সাথে সমন্বয় পদ্ধতিতে উৎপাদন করা। অবশ্যই আমরা বায়ো প্ল্যান্ট, আমি সেকেন্ড স্টেপটা আপনাকে দেখাই। আমার এখানে আমরা গরুর যে বিষ্ঠাটা আসে সেটা এখানে দিব। দেওয়ার পরে সুন্দরভাবে পানি দিয়ে মিক্স করে আমরা ওই যে বায়ো প্ল্যান্টের ভিতরে ঢুকিয়ে দিব। এখান থেকে সরাসরি যে গ্যাস উৎপাদন হবে। এখানে বায়ো প্ল্যান্ট চালাইতে আপনার অবশ্যই 4টা গরু লাগবে, কারণ 40 কেজি, সর্বনিম্ন হলে 40 কেজি আপনার এখানে আপনার ওই গোবরটা দিতে হবে। আমরা এটা একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা জাস্ট শুধু কিছু ইট দেওয়া লাগছে, আমরা ইটটা দিছি আর ওনারা মিস্ত্রি খরচটা দিয়ে দিছে। এতে আমাদের ইট কেনাটা মনে করেন 1000 ইট, 10,000 বা 12,000, আপনার মানে যেরকম কোয়ালিটির ইট দেবেন সেই অনুযায়ী রেট আসবে। এটা সম্পূর্ণ এখান থেকে এখানে আসবে, এখান থেকে গ্যাস উৎপাদন হবে, গ্যাসটা সরাসরি আমার বাসায় চলে যাবে, বাসায় রান্না হবে পরিবারের জন্য। এতে পরিবেশের জন্য উপকার হবে, কারণ আমরা যে গরুর গোবর থেকে মিথেন গ্যাসটা উৎপাদন হচ্ছে এটা আমাদের
পরিবেশটাকে, আমাদের জলবায়ু বা আবহাওয়াটাকে পরিবর্তন করে ফেলতেছে। এই যে বর্তমান অতিরিক্ত খরা, এটা হওয়ার কারণ হলো পরিবেশ দূষণ। পরিবেশটা এরকম ভাবেই দূষিত হচ্ছে। মানুষ যদি গোবরের সঠিক ব্যবহার করে তাহলে পরিবেশ নিরাপদ থাকবে। পরিবেশ নিরাপদ মানে মানুষ সুস্থ থাকবে। তো এই মিথেন গ্যাসটা সম্পূর্ণ মানুষের জন্য ক্ষতিকর। এই মিথেন গ্যাসটা উৎপাদন হয় সরাসরি আমার গ্যাসে যাবে, গ্যাস থেকে রান্না হবে, রান্নার পরে সরাসরি আমরা নিজে যেমন খাবো, এখান থেকে অর্থনৈতিক যেমন সাশ্রয় হচ্ছে, একই সাথে পারিবারিক আপনার উপকার হচ্ছে, একই সাথে দেশের উন্নয়ন হচ্ছে, একই সাথে বলতে পারি আমাদের যে জলবায়ু আবহাওয়া আছে এই আবহাওয়াটা সংরক্ষণ হবে। আগামীতে একটা আমরা সুন্দর ভবিষ্যৎ একটা পরিবেশ পাবো। এই বীজটা আপনার হচ্ছে, এটাকে বলা হয় স্যালারি, ঠিক আছে। এই স্যালারিটা সরাসরি আপনার আমার কেঁচো প্লান্টে যাবে। এখান থেকে আবার একটা অর্থনীতিকে আমি টাকা পাচ্ছি। যেমন এখান থেকে যে স্যালারিটা আসতেছে, এখান থেকে এই স্যালারি থেকে আমার একটা ভালো মানের জৈব উৎপাদন হবে, কেঁচো কম্পোস্ট উৎপাদন হবে। এই কেঁচো কম্পোস্ট এর গুরুত্ব অপরিসীম, বলি শেষ করা যাবে না। ব্যাপক চাহিদা, মানে কৃষি ক্ষেত্রে আজকে মানুষ মনে করেন যে কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে মানুষের দেহের মধ্যে যে পরিমাণ রোগগুলো নিয়ে আসতেছে, সবগুলোর দায়ভার হচ্ছে রাসায়নিকের উপর। আজকে মানুষ নিরাপদ নয়, সুস্থ নয়, কারণ তারা নিরাপদ খাদ্য খাচ্ছে না। মানুষ যদি আজকে নিরাপদ খাদ্য খাইতো তাহলে আজকে মানুষ সুস্থ থাকতো। আজকে মানুষের হাতে যে পরিমাণ রিং পরা নাই, তার থেকে মানুষের হাড়ের মধ্যে বেশি পরিমাণে রিং পরা আছে। এর কারণ হলো আমরা নিরাপদ খাদ্য খাচ্ছি না, রাসায়নিক কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছি। এই কেঁচো কম্পোস্ট থেকে আপনার 12টা উপাদানের বেশি আছে, যা মাটির জন্য, ঠিক আছে, খুব মানে মাটিকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম, জিঙ্ক, এরকম প্রায় 12টি উপাদান রয়েছে, 12টিরও বেশি উপাদান, যেগুলো ব্যবহার করে মানুষ একটা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারে। আজকে মানুষ নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারছে না বলেই মানুষ আজকে এত সমস্যার মধ্যে জর্জরিত। আমি কৃষকদের বলবো তারা যেন কিছু কম্পোস্টটা অন্তত জমিতে 5% হিসেবে ব্যবহার করে। প্রতি শতকে 5 কেজি ব্যবহার করার নিয়ম রয়েছে, কিন্তু আমরা 1%, 2% ব্যবহার করতেছি। এই কারণে আমরা কি হচ্ছে, আমাদের মাটি তামা হয়ে যাচ্ছে। আর অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে আপনার কৃষির যে পণ্যগুলো আছে, আপনার মনে করেন আলু হোক, হোক, এগুলোর মধ্যে আপনার কেমিক্যাল, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে সেগুলোর মধ্যে যাচ্ছে, সেগুলো থেকে মানুষের দেহ শোষিত হচ্ছে, মানুষ যার ফলে অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই নিরাপদ যদি আপনার কেঁচো কম্পোস্টটা ব্যবহার করে, ঠিক আছে, তাহলে মাটি সুস্থ থাকবে, মানুষ সুস্থ থাকবে, পরিবেশ সংরক্ষণ হবে। এখান থেকে আমরা সরাসরি ক্যারেটে উঠাবো। ক্যারেট থেকে যে পানিটা থাকবে অতিরিক্ত, এটা নিচ পাশে চলে যাবে। এখান থেকে আমরা সরাসরি 3 নাম্বার ইয়াতে নিয়ে যাব। ওখানে হাউজে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে এটাকে কেঁচোরে খাইতে দেবো। ওটা আমরা দেখাই দেবো, চলে। আলহামদুলিল্লাহ, এখানে আমার কম্পোস্টটা মানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। এই কম্পোস্টটা এখন সরাসরি ডিলারের হাতে চলে যাবে। ডিলার থেকে কৃষকরা নিবে, এবং আমার কিছু অর্ডার আছে কৃষকের সাথে সরাসরি, তারা আমার কাছ থেকে সংগ্রহ করবে। মার্কেটিং করতে তোমার কোনো সমস্যা হয় না, আমার কোনো সমস্যা হয় না। আমি সরাসরি কৃষকদের সাথেও কথা বলে মার্কেটিং করি। আবার আমার ডিলার আছে, ডিলারকে আমি সরাসরি সারটা প্রদান করে থাকি। এটা বর্তমানে আমি এরকম প্যাকেজ করে দিচ্ছি। এক একটা বস্তা আমার এখানে হবে 50 কেজি করে, 50 কেজি করে। এগুলোর মধ্যে আরো দিব, 50 কেজি করে হবে। এখন বস্তার মধ্যে প্যাকেজিং হচ্ছে, এই প্যাকেজিং হবে 50 কেজি করে। 50 কেজি করে আমি সরাসরি ডিলারের কাছে পাঠাবো, তো ওখান থেকে আবার ছোট আকারে প্যাকেট হবে। এগুলো সরাসরি এখন প্যাকেজিং হচ্ছে। এখানে সরাসরি আপনার ওখান থেকে নিয়ে আসবো, আসার পরে গ্যাস মুক্ত আমার কিন্তু, হ্যাঁ। এগুলো আবার সুন্দরভাবে আমি করব। এই পাশে প্ল্যানটা হয়নি, এই পাশেরটা রেডি হয়েছে, হ্যাঁ। এই পাশেরটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, ও পাশেরটা রেডি হয়েছে, হ্যাঁ। এগুলোর মধ্যে আমি এগুলো হচ্ছে হাউস পদ্ধতিতে আপনি যদি হাউস পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে এটা খুবই ভালো হয়। এরা হাউসে মানে আর্দ্রতা ধরে রাখে, যার ফলে এরা খুব সুস্থ থাকে এবং ভালো থাকে। দেখাচ্ছি, দেখেন কেঁচোগুলা অনেক ভালো আছে। কেঁচোর দেহের মধ্যে প্রায় 80% পানি থাকে, 75 থেকে 80%। এরা স্যাঁতস্যাঁতে ভিজে জায়গাটা খুব পছন্দ করে, হ্যাঁ। এই যে দেখেন, এখান থেকে অটোমেটিক এরা ধীরে ধীরে খাবে।
এখন এক একটা হাউসের মধ্যে এক এক পরিমাণ কেঁচো আছে। যে হাউসের মধ্যে বেশি পরিমাণ কেঁচো আছে সেই হাউসটা তাড়াতাড়ি হবে। এগুলোকে লেবার বলা হয়। হ্যাঁ, এই লেবার যত বেশি থাকবে আপনার সারটা তত তাড়াতাড়ি উৎপাদন হবে। এটা নির্ভর করবে আপনার কেঁচোর উপর। আপনি যদি একটা হাউসের মধ্যে 2 কেজি কেঁচো দেন তাহলে দেখা যাবে আপনার 25 থেকে 30 দিনের মধ্যে সারটা রেডি হবে। আর আপনি যদি 1 কেজি দেন তাহলে আপনার একটু 5 দিন সময় বা 10 দিন সময় বেশি লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার কেঁচোর উপর। কেঁচো যদি বেশি থাকে তাহলে খুব তাড়াতাড়ি হবে, আর যদি কেঁচো কম থাকে তাহলে একটু সময় লাগবে। আর আরেকটা দেখাচ্ছি আমি, সমস্যা নেই, ওইদিকে আছে অ্যাঙ্গেল, এদিকে দাঁড়ানো কষ্ট করা লাগবে। এই যে দেখেন, কেঁচো সবসময় স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার জায়গা পছন্দ করে। এই যে দেখেন, এই জায়গাটা একটু ঢাকা অবস্থায় আছে, এই জায়গায় দেখেন। হ্যাঁ, দেখছেন? আমি যদি দেখাই, হিউজ পরিমাণ কেঁচো আছে আমার এগুলোতে। যে এই হাউসের মধ্যে সব থেকে বেশি আছে, এটা দ্রুত গতিতে আমার রেডি হবে। এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার কেঁচোর উপর। কম্পোস্ট সার করতে গেলে বেড আকারে করতে পারেন, হাউস আকারে করতে পারেন, ক্যারেট আকারে করতে পারেন। আমি 3টা পদ্ধতিতেই ব্যবহার করি। এগুলো কটা পদ্ধতি? মোট 3টা পদ্ধতি। সব থেকে উপযুক্ত পদ্ধতি হচ্ছে আমি মনে করি ক্যারেট। ক্যারেটের মধ্যে অক্সিজেন ভালো ঢুকে, এতে কেঁচোগুলো খুব ভালো মানের থাকে। আমি একটা আলোর মধ্যে নিয়ে এসে দেখাচ্ছি এই দিক থেকে। আমি মনে করি ক্যারেট পদ্ধতিতে সব থেকে একটু সুবিধাজনক হয়। এখানে অক্সিজেন ভালো মানের পাবে, আপনার কেঁচোগুলো সুস্থ থাকবে। আর কেঁচো সুস্থ মানে আপনার উৎপাদন ভালো আসবে। এটা নির্ভর করবে আপনার আপনার পরিচর্যার উপর, যে যত সুন্দর পরিচর্যা করতে পারবে। হ্যাঁ, ক্যারেটের সুবিধা হচ্ছে এখানে অক্সিজেন পাবে, ভালো মানের অক্সিজেন পাবে, কেঁচোগুলো সুস্থ থাকবে। এখানে কেঁচোগুলো সুস্থ থাকবে এবং সারগুলো দ্রুত গতিতে হবে। সারটার ময়েশ্চার তাড়াতাড়ি শুকাবে ক্যারেটের মাধ্যমে। আমি এই ক্যারেটগুলো রেডি করছি, এগুলো ক্যারেট পদ্ধতিতে সরাসরি আমার ঘরে চলে যাবে, কারণ ক্যারেট পদ্ধতি অনেক সুবিধা আছে। এই কারণে আমি এগুলো ক্যারেট পদ্ধতি করবো। এগুলো গ্যাস মুক্ত বর্তমান খবর, এগুলো ক্যারেট পদ্ধতিতে করব। এর জন্য এরকম প্রসেসিং করা আছে এখানে। এই যে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, সার রেডি হয়ে গেছে এবং কেঁচোগুলো আমার নিরাপদে আছে। জি, এখানে আছে প্রায় 30-40টা ক্যারেট আছে, ভিতরে আছে প্রায় আমার এরকম 100টা ক্যারেট আছে আর কি। হ্যাঁ, আর এখান থেকে ভালো আবহাওয়া পেলে দেখা যাবে যে আপনার কেঁচোটা ভালো মানের ডিম দিবে। তাহলে আপনার যদি ডিমের প্রোডাকশন ভালো হয় তাহলে আপনার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেঁচো ডিম দেয়। এই যে এটা হচ্ছে ডিম। ডিমটা এখন ফাটি যাবে, এই কারণে এইরকম কালার আসছে। এই যে দেখেন, এই যে যত অনুকূল পরিবেশ করতে পারবে এরা তত দিবে, ডিম দিবে। এই যে একটা ডিম ফেটে দেখাই, এটা এই যে এখনো কিন্তু রেডি হয়নি, আরো কিছুদিন যাবে। এই যে সাদা সাদা দেখতেছেন না, এটা 3-4 দিন গেলে ফাটি যাবে, এটা 1 সপ্তাহ গেলে ফাটি যাবে। এই এক একটা ডিম থেকে এই যে দেখেন ছোট ছোট কেঁচোর বাচ্চা, এরকম বাচ্চা প্রায় 3 থেকে 4টা এক একটা থাকে। এই যে আমার আঙ্গুলের মাথার মধ্যে আছে, ঠিক আছে? এক একটা ডিম থেকে প্রায় 4 থেকে 5টি বাচ্চা পাওয়া যায় একটা ডিম থেকে। এগুলো খুব মানে দ্বিগুণ হারে বৃদ্ধি করে, এদের প্রজনন ক্ষমতা অনেক বেশি। আমি প্রশিক্ষণ নিচ্ছি বলতে আমি বিভিন্ন খামার পরিদর্শন করছি, সেখান থেকে আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা কাজে লাগাইছি। প্রথম অবস্থায় অবশ্য আমার কিছু মারা গেছিল, প্রতিকূল পরিবেশ আমি টিকাইতে পারিনি। এটা সম্পূর্ণ ব্যর্থতা বলতে প্রথম পর্যায়ে এরকম আসে। তারপরে আমি আবার ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করি, বিভিন্ন খামার পরিদর্শন করি, সেখান থেকে আমি এই পর্যায়ে এখন আছি। আমি মনে করি তাদের সর্বপ্রথম কৃষি সেক্টরে আসার জন্য একটা মানে ভালো মন মানসিকতা রাখতে হবে। অনেকেই ভাববে যে আমি এখান থেকে আগাতে পারবো কিনা, আমার প্রতিবেশী কি বলছে, পাশের লোক কি বলছে, এগুলো আসলে চিন্তা ভাবনা করা যাবে না। আপনার ভালো কিছু করতে হলে অবশ্যই আপনার একটা পরিষ্কার মন মানসিকতা রাখতে হবে। আপনার মন মানসিকতা রাখতে হবে মানুষের সেবার। আপনি যদি মানুষের সেবার মন মানসিকতা রাখেন তাহলে এই সেক্টরে আমি মনে করি আসতে পারেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে আপনার পরিকল্পনা রাখতে হবে। একটা খামারে অবশ্যই আপনাকে 2টা থেকে 3টা পদ্ধতি অবলম্বন করতে হবে যদি আপনি সফল হতে চান। আপনি একটা প্রজেক্ট শুরু করলেন, সেই প্রজেক্টে আপনার
ধস আসতেই পারে, তাই না? বিভিন্ন কারণে দেখা যাবে রোগ জীবাণুর ব্যবস্থাপনার একটা বিষয় আছে, সব মিলে আপনার জ্ঞান অর্জন করতে হবে। আমি মনে করি ছোট একজন উদ্যোক্তা ছোট পরিসরে শুরু করবে, সে ছোট থেকেই নিজের জ্ঞান অভিজ্ঞতাকে আরো আহরণ করবে। হ্যাঁ, এখান থেকে যে অভিজ্ঞতা তার অর্জন হবে, সে অভিজ্ঞতা থেকে ছোট থেকে একটা বিগ ফার্মে যাইতে পারবে। আমি মনে করি সামান্য কিছু দিয়ে সে শুরু করুক। অনেকে আমার কাছ থেকে কেঁচো চাই নিচ্ছে, আমি তাদেরকে পরামর্শ দেই 2-1 কেজি 5 কেজি দিয়ে আপনারা শুরু করেন। কারণ হচ্ছে আপনার অভিজ্ঞতা প্রয়োজন। যেমন আমি প্রথম পর্যায়ে 10 কেজি কেঁচো নিয়ে আসার পরে অতিরিক্ত তাপমাত্রার কারণে এগুলো আমি মেরে ফেলছিলাম। ওখানে আমার প্রায় 10,000 টাকা লস হয়ে গেছিল। 1 কেজি কেঁচোর মূল্য 1,000 টাকা। তাহলে আপনি এত একটা দামি জিনিস নিয়ে যাওয়ার পরে মেরে ফেলবেন, হতাশ হবেন। আমি কিছু সংগ্রহ করি, যে দেখেন এগুলো নেটিং করার পর এখানে যা থাকবে ওটা অটোমেটিক নিচে চলে যাবে। আমার ওই যে উপরে নেট দেওয়া থাকবে, নেট থেকে সরাসরি সামান্য কিছু গোবর দেওয়া থাকবে, ওখানে যাবে, ওখান থেকে আমি সংগ্রহ করি। আর যারা নতুন ভাবে আসতে চায় তাদের জন্য আমি বলবো তারা ছোট পরিসরে শুরু করুক, সেখান থেকে নিজের যে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করবে, সেখান থেকে সে ভালো কিছু করবে। গরু থেকে আমার সরাসরি প্রথম টার্গেট হচ্ছে বাছুর নেওয়া, বাছুর থেকে দুধ নেব অবশ্যই, বাছুর যখন হবে অবশ্যই দুধ আসবে। প্রথম প্ল্যান হচ্ছে আমার গরু থেকে বাছুর, বাছুর থেকে দুধ, দুধ থেকে যা আমি অর্থ পাবো সেটা আমার কাজে লাগাবো। তারপরে আমার 3 নম্বর হবে গ্যাস, গ্যাস থেকে আমার চতুর্থ পর্যায়ে যাবে আমার কেঁচো কম্পোস্ট। আবার গরুর ব্যাপারটা আপনি যদি ছোট পরিসরে শুরু করেন, অন্তত 2 থেকে 3 শতকের জমি হলেও আপনি ঘাস করবেন, কারণ গোখাদ্যের খুবই দাম। আপনার এই দাম থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, নিজস্ব 2-3 শতকের হলো জমি, সুপার হাইব্রিড একটা ঘাস আছে, এই ঘাসটা ব্যবহার করবেন, উৎপাদন করবেন। জি আছে আমার, আমি আবার ফির ওই জমিতে আবার এই সরাসরি এই সারটা ব্যবহার করি, রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি। তাহলে দেখা গেল আমার ঘাসটা সুন্দর উৎপাদন আসলো। সম্পূর্ণ নির্ভর করছে মানে আপনার সিস্টেমের উপর। একজন উদ্যোক্তাকে সফল হতে হলে অবশ্যই তাকে 2 থেকে 3টি পদ্ধতি একই সাথে অবলম্বন করতে হবে। আপনার গরু, ছাগল, তারপরে কেঁচো কম্পোস্ট, আমার ঘাস, এখান থেকে মোটামুটি আমার 3 থেকে 4 লক্ষ টাকা থাকে মাসে। সার বিক্রি করে কত আসে? কম্পোস্ট সার আমার দেখেন ওখানে প্রায় 40-50 হাজার টাকা আসে, মানে হ্যাঁ মাসেই মানে 40-50 হাজার টাকা আসে। আমি এদিকে হিসাব করি না, মানে আমার ওখান থেকেই সরাসরি 40-50 হাজার টাকা আসে। আবার আছে গরু থেকে তো হিসাব করলে আবার আসবে, সব মিলে প্রায় 8-10 লক্ষ টাকা থাকবে আশা করি। মানে আমার এখানে শ্রমিক আছে, আছে লেবারদের আবার একটা কস্ট আছে, যেমন 2 জন লেবার কাজ করলে তাদের জন্য 30,000 টাকা মাস রাখতে হবে। তাহলে তো আমার ওটা আবার মানে হিসাবটা করে তারপরে তো হিসাবটা আমার মূলধন নিয়ে আসতে হবে। সব বিষয় মিলে আমি সর্বনিম্ন হলো 5 থেকে 6 লক্ষ টাকা আর কি রাখি।